হেফাজত নেতা মামুনুল আরও 5 দিনের রিমান্ডে, 8 মামলায় শোন অ্যারেস্ট। জীবাণু ঘটিত মহামারী ঠেকাতে 7 দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর, অ্যান্টিবায়োটিকের যৌথ মালিকানা প্রতিষ্ঠার তাগিদ। খালেদার শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন ফখরুল। বিদেশ যেতে সরকারের অনুমতি লাগবে বললেন অ্যাটর্নি জেনারেল। এবং কোভিড-19 আরও 61 জনের মৃত্যু, সংক্রমণ হার 8.7 এবং সুস্থতা 90%-এরও বেশি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনু বাজাবি। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। রাজধানীর পল্টন থানা নাশকতার 2 মামলায় হেফাজত নেতা মামুনুল হক আরও 5 দিনের পুলিশ রিমান্ডে। এদিন তাকে 8 মামলায় গ্রেফতার দেখানো হয়। এদিকে 3 মামলায় হেফাজতের আরেক নেতা জুনায়েদ আল হাবিবের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। 2 দফায় 14 দিনের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার মামুনুলকে আদালতে হাজির করে পুলিশ। মার্চে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় তাণ্ডবের 2টি মামলায় 10 দিন ও 7 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক এক মামলায় 3 দিন ও আরেক মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে হেফাজতের আরেক নেতা জুনায়েদ আল হাবিবের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামুনুল হককে 5 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে এবং জুনায়েদ আল হাবিব তাকে 3টি মামলায় 4টি মামলায় 4 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে। একটি মামলায় 1 দিন, আরেকটি মামলায় 1 দিন এবং অন্য একটি মামলায় 2013 সালে আরেকটি মামলায় 2 দিন। একজন পুলিশ কর্মকর্তা ওনাকে ডেকে এনে অন্য যারা ছিল তাদেরকে বের করে দেন। যেহেতু উনি ঘটনাস্থলে ছিলেন না, জানেনই না, তারপরও সেই মামলায় ওনাকে রিমান্ডে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। আমরা মনে করি উনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। গত 18 এপ্রিল দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। আর 17 এপ্রিল হেফাজত নেতা জুনায়েদ আল হাবিবকে গ্রেপ্তারের তথ্য জানায় গোয়েন্দা পুলিশ। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। ভবিষ্যৎ মহামারী বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থা এবং মানুষ, প্রাণী ও উদ্ভিদকে বিপন্ন করতে পারে। এই পরিস্থিতি হুমকিতে ফেলবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। এমন বাস্তবতায় জীবাণু ঘটিত মহামারী ঠেকাতে বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণে 7 দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোবাল লিডার্স গ্রুপের উচ্চ পর্যায়ের বৈঠকে প্রযুক্তি হস্তান্তর ও অ্যান্টিবায়োটিকের মালিকানা ভাগের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। আর জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা সংক্রমণ বিশ্বকে হতবিহ্বল করলেও বড় জনস্বাস্থ্য সংকট সৃষ্টি করতে যাচ্ছে জীবাণুঘটিত রোগ প্রতিরোধ ব্যবস্থার ঘাটতি। এতে হুমকির মুখে পড়তে যাচ্ছে মানুষ, প্রাণী ও উদ্ভিদের স্বাস্থ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিশ্ব নেতাদের সমন্বয়ে গঠিত গ্লোবাল লিডার্স গ্রুপের ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স অন অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স শীর্ষক বৈঠকে যুক্ত হন কো-চেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Public health crisis of our time. এতে জনস্বাস্থ্য সংকটের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। It will not only endanger human, animal and plant health, but also threaten food security and progress towards the attainment of SDGs. ভয়াবহতা বিবেচনায় এরই মধ্যে মানব ও প্রাণী স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘমেয়াদী জাতীয় কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করেছে বাংলাদেশ। এর আলোকে প্রধানমন্ত্রী বিশ্ব সভায় তুলে ধরেন 7 দফা প্রস্তাব, যাতে বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণকে গুরুত্ব দেওয়া হয়েছে। Setting up of global, regional and national targets and inclusive monitoring as well as reporting system to achieve the goals of ARC. Number 2, developing guidelines and policies at different tiers of appropriate use of antimicrobials. অ্যান্টিবায়োটিক উৎপাদন প্রযুক্তি, বিপণন ও ব্যবহারে সাশ্রয়ী ও উন্মুক্ত নীতি গ্রহণের তাগিদ দেন প্রধানমন্ত্রী। Ensuring equitable access to
affordable and effective antibiotics and other medical facilities through technology transfer and sharing of ownership. সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সর্বজনীন স্বাস্থ্য সেবা ব্যবস্থা সৃষ্টি করে ঝুঁকি মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। Top priority issue in political agenda to combat the threat of AMR and create universal healthcare system. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বিগ্ন হয়েছেন এবং উদ্বেগের মধ্যে আছেন যে দেশনেত্রীর শারীরিক অবস্থা কিরকম। আপনারা সবাই শুনেছেন, জানেন যে তিনি গতকাল তার একটু শ্বাসকষ্ট হওয়ায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল এবং তিনি এখনো সিসিইউতেই আছেন এবং অক্সিজেন তারকে দেওয়া হচ্ছে এবং এখন তিনি স্থিতিশীল আছেন এবং তার পরীক্ষা নিরীক্ষা করে যেটা ডাক্তাররা, আমাদের চিকিৎসকরা, তারা অত্যন্ত আশাবাদী যে তার চিকিৎসা ফলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এদিকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি সরকারের সিদ্ধান্ত, তবে প্রয়োজনে আদালতে আসতে হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এই মন্তব্য করেন। অন্যদিকে খালেদা জিয়া মুক্ত চাইলেই চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন এমন মন্তব্য করেছেন তার আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। বলেন, সরকার বিদেশ যাওয়ায় বাধা দিতে পারে না। ওনার চিকিৎসা কতটুকু প্রয়োজন, এইখানে আমার বাংলাদেশে কি আছে না আছে সব কিছু দেখে বাকি সরকার বিবেচনা করবেন এবং সরকার যদি প্রয়োজন মনে করেন, যদি আইন অনুযায়ী যদি প্রয়োজন হয় তাহলে আদালতে আসবেন সরকার, যদি সরকার বিবেচনা করেন, কারণ এটা সরকারি আদেশ, বাকি যা করতে হয় সরকারই নির্ধারণ করবে। বেগম খালেদা জিয়া বর্তমানে সরকারের নির্বাহী আদেশে মুক্ত আছেন, সুতরাং এটা আদালতের কোনো বিষয়বস্তু নয়, এটা সম্পূর্ণ সরকারের সদিচ্ছার ব্যাপার। কোভিড-19-এ আরও 61 জন মারা গেছে। এর মধ্যে হাসপাতালে 59 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 11,705 জন। একদিনে শনাক্ত রোগীর সংখ্যা 1,914 জন। দৈনিক সংক্রমণ হার 8.71%। সুস্থতার হার 90%-এরও বেশি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। গত কয়েকদিন ধরেই কমছে করোনা সংক্রমণ হার ও মৃত্যু, বাড়ছে সুস্থতার সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সংক্রমণের 423তম দিনে 61 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 11,705 জন। 420টি ল্যাবে 21,984টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,914। মোট শনাক্ত 7,65,596। নতুন 3,870 জন সহ সুস্থ হয়েছে 6,95,032 জন। পরীক্ষার বিপরীতে কমছে দৈনিক সংক্রমণ হার। এই হার এখন 8.71%। মৃত্যু হার 1.53% এবং সুস্থতার হার 90.78%। মৃতদের মধ্যে 60 ঊর্ধ্ব ব্যক্তির সংখ্যা 44, আর 51 থেকে 60 বছরের মধ্যে 11 জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে 28 এবং চট্টগ্রাম বিভাগে মারা গেছে 18 জন। পুরুষের মধ্যে মৃত্যুহার 72.72% এবং নারী 27.28%। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 55,40,394 জন। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে এই পর্যায়ে এনেছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে থাকছে। পদ্মা সেতু উদ্বোধনের দিনই চলবে রেল, শেষ হয়েছে মূল কাজের 41%।
দেখছেন রাত 9টার 21 সংবাদ। মাদারীপুরের শিবচরে বাল্কহেড স্পিডবোট সংঘর্ষে 26 জনের মৃত্যুর ঘটনায় 4 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া এরই মধ্যে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসনের কমিটি। সোমবার রাতে নৌপুলিশ বাদী হয়ে স্পিডবোটের চালক ও মালিক সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে। চালক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বোট মালিক ও ইজারাদার পলাতক রয়েছেন। অন্যদিকে জেলা প্রশাসনের গঠন করা কমিটি গতকালই ঘটনাস্থল পরিদর্শন করে। 3 দিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে তারা প্রতিবেদন জমা দেবেন বলে জানান কমিটির প্রধান। এদিকে আরও একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌ পরিবহন অধিদপ্তর। পদ্মা সেতু উদ্বোধনের দিনই রেল সেতু চালু হবে বলে জানালেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। দুপুরে মাওয়ার রেল স্টেশন ও ভায়াডাক্ট পরিদর্শন করে কথা বলেন তিনি। এ সময় রেলমন্ত্রী আরও জানান, ইতিমধ্যে রেল সেতুর মূল কাজে প্রায় 41% শেষ হয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের দিনই মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চলবে রেল। এই কাজের জন্য 66% কাজ শেষ হয়েছে। আর 4টি রেল স্টেশনের বাকি কাজ দ্রুত শেষ হবে বলেও জানান তিনি। যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং আমরা আশা করছি যে নির্ধারিত সময়ের মধ্যেই আমরা যেদিন সড়ক পথ উন্নত করা হবে সেদিনে আমরা রেল, সেদিনে আমরা এই সেতুকে অতিক্রম করে আমরা ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত আমরা রেল পরিচালনা করতে পারি। দুস্থ সাংবাদিকরা সরকারের সমালোচনাকারী হলেও কল্যাণ ট্রাস্টের সহায়তা তাদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে 2020-21 অর্থ বছরের সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। সহায়তাপ্রাপ্তদের মধ্যে 30 জনের হাতে চেক হস্তান্তর করেন মন্ত্রী। চলতি অর্থ বছরে 200 জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের 2,08,50,000 টাকা অনুদান দেওয়ার কার্যক্রম চলছে। জাতিসংঘের কাছে চিঠি লেখা আর বিএনপির বিবৃতি এগুলো কিন্তু এক সূত্রে গাঁথা। এগুলো বৃহত্তর রাজনীতির একটা অংশ, এছাড়া অন্য কোনো কিছু নয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা, যারা যে সমস্ত সাংবাদিক নেতৃবৃন্দ আমাদের বিরোধিতা করেন, আমাদের সমালোচনা করেন, তাদের জন্য এই সহায়তা উন্মুক্ত, রাষ্ট্র সবার জন্যে। লকডাউনের মধ্যেও বিশেষ বিবেচনায় খোলা রাজধানীর মার্কেট শপিং মলে উপেক্ষিতই স্বাস্থ্যবিধি। বিক্রেতারা মাস্ক পরছেন, ক্রেতারা বিষয়টাকে গুরুত্বই দিচ্ছেন না। এদিকে কিছু স্থানে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। দোকানি ও কর্মকর্তারা বলছেন, জনগণ সচেতন না হলে পরিস্থিতি সামলানো কঠিন হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। রাজধানীর মার্কেট শপিং মল খুলে দেওয়ার শর্ত ছিল ক্রেতা বিক্রেতা সকলেই মাস্ক পরবেন, মেনে চলবেন স্বাস্থ্যবিধি। রাজধানীর মার্কেট ও শপিং মল খুলেছে ঠিকই, শ্রদ্ধা নেই সত্যের প্রতি, কেউ মানছে না স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি না মানার অজুহাতও আছে সকলের। অবস্থা এমন যে জীবনের চেয়ে কেনাকাটা গুরুত্বপূর্ণ। ঈদের মৌসুমের সবাই খুশির টানে তো সবাই আসছে আর কিনছে, হ্যাঁ, আর কেউ তো না করতে পারবে না, হ্যাঁ, স্বাস্থ্যবিধি ও এরা মানতেছে না। এই ধরনের রোগ যাদের ভিতরে মনে ভয় ঢুকছে তারা কিন্তু অফিসে মানতেছে। অনেক মার্কেটের সামনে জীবাণুমুক্তকরণ টানেল বসানো হয়েছে, টানেল পার হচ্ছে না অধিকাংশ মানুষ। কিছু কিছু লোক প্রায় যাই, 12 লোক যাই, 4 হয়তো এক দুদিন যাই। দোকানিরা বলছেন, বিধি মেনে চলার চেষ্টা আছে, ক্রেতাদের উদাসীনতা তাই বিফলে যাচ্ছে সব উদ্যোগ। কিছু মিস্টেক হয় অনেক সময়, অনেকেই অবহেলা থাকে, এটা ওনারা বলতেছে, সাথে সাথে আবার তখন মাস্ক পরে ফেলে আর কি। কাস্টমার অনেক সময় খুলে আবার থাকে না, অনেকের এরকমও হয়। এদিকে লকডাউন পরিস্থিতিতে রাজধানীতে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। মাস্কটা ময়লা হয়ে গেছে, ফালাই দিচ্ছি, এখন নিতে আসছে, স্যার ডাক দিয়ে নিয়ে আসছে। আমার ঢোকার পরে আমার 50 টাকা জরিমানা করে ফেলছে। বয়স বেশি হয়ে গেছে না, মনে করেন আমি মাছ ছাড়া চলি না, তে গন্ধ হয়ে গেলে বলে আমি রিক্সাতে ফেলা দিয়ে আমি ওই মাছের দোকানে যাইতাছি। মাস্ক পরা না থাকলে করা হচ্ছে প্রতীকী জরিমানা। যারা পরিধান করছেন না আমরা তাদেরকে আইনের আওতায় আনছি এবং আমরা তাদেরকে জরিমানা করছি, বাট আমাদের প্রধান উদ্দেশ্য তাদেরকে সচেতন করা এবং আমরা প্রত্যেককে মাস্ক বিতরণও করছি এবং আমরা এই অভিযান অব্যাহত রাখব। সাধারণ মানুষ স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব না বুঝলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন বললেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।
সংবাদে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে থাকছে। লঙ্কা সফর শেষে ঢাকা টাইগাররা থাকতে হচ্ছে 3 দিন কোয়ারেন্টিনে। খেলা খবর। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে দেশে ফিরেছে টিম বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরে দল। তবে ফিরলেও এখনই বাড়ি যেতে পারছেন না ক্রিকেটাররা। 3 দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেরে তবে পরিবারের কাছে যেতে পারবেন তামিম মুশফিকরা। তাই বিমানবন্দর থেকে সরাসরি বিসিবির নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হয় শ্রীলঙ্কা থেকে ফেরা প্রত্যেক সদস্যকে। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত 12 এপ্রিল দেশ ছেড়েছিলেন মুমিনুলরা। এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। হেফাজত নেতা মামুনুল আরও 5 দিনের রিমান্ডে, 8 মামলায় শোন অ্যারেস্ট। জীবাণুঘটিত মহামারী ঠেকাতে 7 দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর, অ্যান্টিবায়োটিকের যৌথ মালিকানার প্রতিষ্ঠার তাগিদ। খালেদার শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন ফখরুল। বিদেশ যেতে সরকারের অনুমতি লাগবে বললেন অ্যাটর্নি জেনারেল। কোভিড-19-এ আরও 61 জনের মৃত্যু, সংক্রমণ হার 8.71, সুস্থতা 90%-এরও বেশি। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।